জয় কিংবা ড্র নয়, বরং হার দিয়েই নিজেদের এশিয়ান কাপের যাত্রা শেষ করল বাংলাদেশ। ফাহিম, এশিয়ান কাপের 3 ম্যাচের 3টিতে বাংলাদেশ হারলেও একদম মাথা উঁচু করে খেলেছে আফ্রিদিরা। আজকের ম্যাচটি দিয়ে অন্তত সেটি বোঝা যায়। স্ট্যাট দেখলে আপনি হয়তো ভাববেন যে খেলেছে বাংলাদেশ, গোল দিয়েছে উজবেকিস্তান। 4-0 গোলে আজকে উজবেকিস্তানের বিপক্ষে হারলো বাংলার নারীরা। কেমন দেখলেন ম্যাচটি? ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে আমার কাছে মনে হয়েছে ম্যাচটাকে আমি যদি একটু টোটালি দুইটা সাইডে আর কি ডিফারেন্সিয়েট করি। ফার্স্ট হাফে বাংলাদেশকে আমার অনেক বেশি কন্ট্রোলিং মনে হয়েছে, সেকেন্ড হাফেও বাংলাদেশ ট্রাই করেছে, বাট এক্সিকিউশনটা না উজবেকিস্তানের বেটার ছিল। এখন আমি যদি একটু ছোট করে বলি, বাংলাদেশ যে এভাবে অ্যাগ্রেসিভলি খেলবে এটা কিন্তু উজবেকিস্তান বুঝতে পেরেছিল, তারা জানে। সেক্ষেত্রে তারা যেটা করেছে, তারা তাদের উইংয়ে অনেক বেশি ফোকাস দিয়েছে এবং তারা আরও একটা জায়গায় ফোকাস দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে তাদের সেন্ট্রালি ডিফেন্ডিং যে এরিয়াটা সে জায়গাটায়। এই জন্য বাংলাদেশ কিন্তু আমরা দেখেছি বেশ কিছু শর্ট অ্যাটেম্প করেছে, হয়তো সেগুলো দূরপাল্লার ছিল কিংবা উইং থেকে শর্ট অ্যাটেম্প করা হয়েছে, কিন্তু সেন্ট্রালি কিন্তু বাংলাদেশ সেভাবে বড় সড়ো চান্স ক্রিয়েট করতে পারেনি। অ্যাপার্ট ফ্রম আপনি তহুরার ওটা যদি বলেন, এটা ছাড়া কিন্তু খুব যে ম্যাসিভ সেন্ট্রালি আমরা চান্স ক্রিয়েট করতে তা না। বাট ম্যাচ কন্ট্রোলিংয়ের কথা বলি কিংবা দৃষ্টিতে আসলে ভালো ফুটবল আমরা যেটাকে বলে থাকি, সেটা কিন্তু বাংলাদেশ খেলেছে। আপনি আসলে বলতেই পারেন বাংলাদেশের পাসিং ভালো ছিল, সেক্ষেত্রে বেশ কিছু তারা লং বলও খেলেছে, ম্যাক্সিমাম টাইম তারা শর্ট পাসে খেলার চেষ্টা করেছে, বাট চান্স ক্রিয়েশন তারা করেছে। তবে আমরা যেটা বলি না, এক্সিকিউশনটা উজবেকিস্তানের বেটার ছিল, এই কারণেই তারা আসলে রেজাল্টটা বের করে আনতে পারছে। রাইট। বাংলাদেশ এই ম্যাচটাতে হাইলাইন ডিফেন্স খেলেছে। আমরা দেখেছি যে একদম মাঠ অবধি বাংলাদেশের ডিফেন্স লাইনটা ছিল এবং উজবেকিস্তানের অ্যাটাকাররা, ফরওয়ার্ডরা প্রতিবার বাংলাদেশের ওই ডিফেন্স লাইনকে ভেঙে তারা অ্যাটাক করেছে এবং তারা কিন্তু ওই গোলটাই পেয়েছে। আপনি প্রতিটা গোল দেখেন, অফসাইড ট্র্যাপের মতো মনে হইলেও ব্যাপারটা অফসাইড হয় নাই। তারা যে হাইলাইন ওইটাকে ব্রেক করে তারা অ্যাটাকে গিয়ে তারা গোলগুলো দিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের যে ডিফেন্ডার তারা তুলনামূলক একটু কম ফিজিক্যালিটির মানুষ এবং তারা তাদের স্পিডও উজবেকিস্তান থেকে একটু কম। এজন্য তারা আর ওই ডিফেন্স ব্রেক হওয়ার পর তারা তাদের আর উজবেকিস্তানের প্লেয়ার দ্বারা ধরতে পারেনি, সেজন্যই গোলগুলো বেশিরভাগ কনসিড করা হয়েছে। এই ম্যাচের একটি মোমেন্ট নিয়ে যদি আমি একটু কথা বলি, মিলির একদম ফার্স্ট হাফে তিনি এমন একটি ফাউল করেছিলেন যেটি একদম রেড কার্ড পাওয়ার মতোই ছিল। তিনি হাঁটু দিয়ে কনুই দিয়ে উজবেকিস্তান একটি প্লেয়ারকে ফেলে দিয়েছিলেন, সেটি রেফারি ইয়েলো কার্ড দেখিয়েছে। সেটি যদি না হতো তাহলে স্কোর লাইনটা কি আরও ডিফারেন্ট হতে পারতো কিনা? বাংলাদেশ যেমনটা আসলে কিছু আসলে হারাবার নেই, তবে অনেক অ্যাচিভ করার অনেক কিছু রয়েছে, সেরকম মাইন্ডসেটে খেলতেছে। উজবেকিস্তানেরও কিন্তু সেম, তারা যে 4-0 গোলের জয় পেয়েছে, তারা কিন্তু ফিলিপিন্সকে একদম এখন চাপে ফেলে দিয়েছে। এখন কিন্তু আসলে ভিয়েতনাম জাপান ম্যাচের দিকেও তারা তাকিয়ে থাকবে। সবকিছু মিলে কিন্তু উজবেকিস্তানের আজকে বড় জয় দরকার ছিল। উজবেকিস্তান কিন্তু তাদের কাজের কাজটা ঠিকই করে ফেলেছে, কারণ গোল ডিফারেন্স উজবেকিস্তান এবং ফিলিপাইন্সের সমান -2, কিন্তু গোল এরপরে যেটা সমান থাকার পর যেটা কাউন্ট করা হবে গোল স্কোর, সেখানে কিন্তু উজবেকিস্তান অলরেডি এগিয়ে গিয়েছে। সো আমি সেটাই বলতেছিলাম, উজবেকিস্তান কিন্তু তাদের হোমওয়ার্কটা করে ফেলেছে। ইনফ্যাক্ট যদি মিলি সেখানে রেড কার্ড পেয়ে যেত, তাহলে বোধহয় সমস্ত ইকুয়েশনের ঊর্ধ্বে গিয়ে তারা আজকে কোয়ালিফাই করে ফেলতে পারতো, আমার কাছে মনে হয়। সো আই থিঙ্ক সেটা বাংলাদেশের অবশ্যই বাজে কিছু একটা হতো। রিগার্ডিং ইয়েলো কার্ড দিয়েছে, আমাদের জন্য বেটার হয়েছে আমার কাছে মনে হয়। বাট হোয়াট আই ফিল যে হচ্ছে মিলিরও আজকে বেশ কিছু চাপে আসলে খেলতে হয়েছে, কারণ বাংলাদেশ যেভাবে হাইলাইনে খেলছে, এখন আপনি দোষ চাইলে ধরতে পারেন, তবে বাংলাদেশের কাছে যেহেতু আসলে স্বপ্ন ছিল তারা কোয়ার্টারে যাবে, শেষ 8-এ পা রাখবে, তো সেক্ষেত্রে তাদের এই রিস্কটা না নিতেই হতো। তবে আপনি বলতে পারেন যে ক্যালকুলেটিভ রিস্কটা নেওয়াটা ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশ আসলে নিতে পারেনি। আমার কাছে মনে হয় সমস্যাটা সে জায়গায় হয়ে গেছে। উজবেকিস্তান জানে বাংলাদেশ কী করবে, এই জন্য যেটা বলছিলাম, তারা সেন্ট্রালি কিন্তু খুব ভালো ডিফেন্স করেছে, উইংয়ে তারা খুব ভালো ফোকাস দিয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যেটা বলতেছিলেন অফসাইড ট্র্যাপের কথা, তারা কিন্তু বাংলাদেশের লাস্ট ডিফেন্ডিং লাইনে তাদের যে ফরওয়ার্ড ছিল তার সাথে ফলো আপ রানার রাখিয়েছে 2 জন। তো ওই জায়গাটাতে কিন্তু উজবেকিস্তান খুব দারুণ কিছু আসলে অ্যাটাক করেছে, এবং সেই জায়গাতে আমার কাছে ট্যাকটিক্যালি আসলে উজবেকিস্তান ম্যাচটাকে বের করে আনছে। রাইট। আমি যদি একটু দুই দলের স্ট্যাটগুলো দেখে নিই, মানে একদম ভিজিবল একটা মানে দেখতে পারবেন যে এটা ডিফারেন্ট একটা বাংলাদেশ, যেই বাংলাদেশ চীন এবং নর্থ কোরিয়ার বিপক্ষে খেলেছে। স্কোর লাইন 4-0 হলেও আমি যদি একটু পজিশনের দিক দিয়ে চিন্তা করি, বাংলাদেশ 56, উজবেকিস্তান 44। শর্টস বাংলাদেশ 17 শর্টস নিয়েছে, 17টি শর্টস নিয়েছে, উজবেকিস্তান নিয়েছে 13টি শট। অন টার্গেট শট আমি যদি বলি, বাংলাদেশ 3টি, উজবেকিস্তান 7টি। এদিক দিয়ে হয়তো বাংলাদেশ একটু পিছিয়ে গেছে, আমি এ ব্যাপারে একটু কথা বলতে আসবো একটু পরেই। পাসেসের দিক দিয়ে আমি যদি একটু চিন্তা করি,
390টি পাস দিয়েছে বাংলাদেশ এবং উজবেকিস্তান 325টি পাস দিয়েছে। পাসিং অ্যাকুরেসির দিক দিয়ে যদি চিন্তা করি 74% অ্যাকুরেসি ধরে রেখেছিল বাংলাদেশ এবং উজবেকিস্তান 65%। কর্নার বাংলাদেশের দুটি, উজবেকিস্তানের দুটি, অফসাইড বাংলাদেশের দুটি, উজবেকিস্তানের দুটি, ফাউল বাংলাদেশ 7বার করেছে, উজবেকিস্তান 5বার করেছে, ইয়েলো কার্ড বাংলাদেশের একটি দেখেছে এবং সেটি মিলি। স্ট্যাটটি বলে দেয় বাংলাদেশ কতটা ডমিনেট করেছিল। আর মানে স্কোর লাইনটা যদি আপনি এক পাশে যদি আপনি রেখে দেন, বাংলাদেশের এই স্কোয়াডে আজকে আপনাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে কে, আজকে সবচেয়ে বেশি আপনাকে হতাশ করেছে কে? ওয়েল, ইমপ্রেস করেছে আমি সেটা একজনের নাম না, আমি দুজনের নাম বলবো। স্পেশালি আমি যাদেরকে নিয়ে আর কি আমরা আগে কথা বলেছিলাম, মিডফিল্ডে আমাদের ডুও মনিকা এবং হচ্ছে মারিয়া মান্ডা। তারা আসলে আমার কাছে মনে হয় অদ্ভুত লেভেলে খেলা দিছে। এবং স্পেশালি মেনশন করতে হয় ঋতুপর্ণাকে। সে ভাই যেভাবে আসলে হাঙ্গার, স্পেশালি যদি ফার্স্ট হাফে ঋতুপর্ণা ওয়াজ লাইক দ্যাট পাগলা ঘোড়া, যাকে থামাইতে আসলে অনেক বেগ পেতে হইতেছিল উজবেকিস্তান। ঋতুপর্ণা অলমোস্ট চীনের বিপক্ষে যে একটি অ্যাটেম্প নিয়েছিল গোল করার, সেই আজকে সেম একটি অ্যাটেম্প নিয়েছিল, কিন্তু গোলকিপার আবারও দুর্দান্তভাবে সেটি সেভ করে ফেলেছে। সো ওই যে ঋতুপর্ণার হাঙ্গারটা, এমন এই তিনজনের নামটা কেন মেনশন করলাম, যে তারা আসলে আপনি কাকে রেখে কাকে বেস্ট বলবেন, কে ইমপ্রেস করছে, সেটা আসলে আপনার উপর ডিপেন্ড করে। বাট তিনজন টপ নচ খেলা দিয়েছে। বাট ডিসঅ্যাপয়েন্ট হওয়ার মতো আমার কাছে মনে হয়, আমি আনিকার কাছ থেকে অনেক বেশি এক্সপেক্ট করেছিলাম। যে আমি জানতাম যে সে আজকে শুরু করবে এবং তার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা ছিল। স্পেশালি যখন আপনি দেখেন বাহির থেকে কেউ আসতেছে, ফরেন বেসড প্লেয়ার, আপনি তার ফুটবল সেন্স নিয়ে অবভিয়াসলি অনেক বেশি আশা রাখবেন। আপনি আশা করবেন তার শুটিং, পাসিং বা সব কিছু দেশি খেলোয়াড়দের থেকে অনেক বেশি অ্যাডভান্সড হবে, বেশি অ্যাকুরেট হবে, বেশি পিন পয়েন্ট হবে, কিন্তু সেটাই আজকে মিসিং ছিল। স্পেশাল সে কিন্তু বেশ কিছু শট নিয়েছে, কিন্তু দূরপাল্লার শটগুলো এত দূর দিয়ে যে চলে গিয়েছে, সেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিংই ছিল আমার কাছে। রাইট, আপনি যেটা বলেন আপনার সাথে আমি কমপ্লিটলি একমত। মিডফিল্ডে মনিকা চাকমা এবং মারিয়া মান্দা, স্পেশালি মারিয়া মান্দার কথা আমি যদি বলি, একদম বাংলাদেশের ইঞ্জিন মনে হলো। যে মিডফিল্ড থেকে আপনি ডিফেন্ড করছেন, আপনি অ্যাটাকে বল সেটাকে ডেলিভার করছেন, পাস দিচ্ছেন। কমেন্টেটররাও বলছিল যে মারিয়া মান্দা হোয়াট এ প্লেয়ার, মানে আপনি সবখানে আপনি মারিয়া মান্দাকে পাবেন। সিমিলার গোস টু মনিকা চাকমা। আমরা কি তাকে বাংলাদেশের কন্তে বলতে পারি? বাংলাদেশের কন্তে টনি ক্রুসো তো বলা যায়। বলা যেতেই পারে। আর একজনের যে সবচেয়ে বেশি হতাশ করেছে যে আনিকা রানিয়া সিদ্দিকী। ডেফিনেটলি আপনি আজকে প্রথম থেকেই তিনি সুযোগ পেয়েছিলেন, বেশ সেকেন্ড হাফেও বেশ কয়েক মিনিট খেলেছেন। সব মিলিয়ে হতাশাজনক একটা পারফরমেন্স আনিকার কাছ থেকে আজ বলা যায়। যে উইং দিয়ে যেই তিনি রানগুলো নিয়েছিলেন সেগুলো ফলপ্রসূ হয়নি। উজবেকিস্তানের ফুলব্যাকরা তাকে আটকে দিয়েছিলেন। তিনি যে ক্রসগুলো নিয়েছেন সেগুলো বাংলাদেশের প্লেয়ারদের পায়ে পৌঁছাতে পারেনি, মাথায় পৌঁছাতে পারেনি, তারা মাঠের বাইরে চলে গিয়েছিল বেশ কয়েকটি ক্রস। তিনি পাস দিতেও ঠিকঠাক দিতে পারছিলেন না এবং তার স্ট্রেংথে মনে হয় একটু প্রবলেম হচ্ছিল। তিনি যখন প্লেয়াররা যখন তার কাছে বল দিচ্ছিল, তিনি সেখানে গিয়ে পৌঁছানোর আগেই অপোনেন্ট বল নিয়ে যাচ্ছিলেন। তিনি ফ্যারিগো প্রবলেম হয়তো দেখা দিলেও দেখতে পারে। তো সব মিলিয়ে আজকের বাংলাদেশের, আর কারো যদি আমরা ভুল না ধরি, এই বাংলাদেশ অ্যাকচুয়ালি এই টুর্নামেন্ট থেকে কি গেইন করলো বলে আপনার মনে হয়? ওয়েল, আমার কাছে মনে হয় গেইন করার মতো তো সব কিছুই। আমরা যে খেলতে পেরেছি, আশা থেকে শুরু করে প্র্যাকটিস থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, প্রতিটা মুহূর্ত, প্রতিটা এক্সপিরিয়েন্স আমাদের বাংলাদেশ ফুটবলের জন্য একটা বড় পাওয়া, প্রথম পাওয়াও বলা যায়। তো সেক্ষেত্রে সব কিছু যেহেতু নতুন পাওয়া, তাও স্পেশাল করে যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে যে এই স্কোয়াডে একটা বড় অংশ কিন্তু 20 বা 19 বছরের নিচে আশপাশে। ক্যাপ্টেন নিজেই 19 বছর বয়সী। 19 বছরই। তো এই যে যারা হচ্ছে এই এএফসি এশিয়ান কাপটা খেললো, তারা কিন্তু অনূর্ধ্ব 20 এএফসি উইমেন্স এশিয়ান কাপও খেলবে। এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হয় আমাদের সেখানে কাজে লাগবে এবং সবথেকে বড় প্রাপ্তিটা মনে হয় আমরা ওই জায়গাটাতে দেখতে পাবো এই টুর্নামেন্টে। আজকের ম্যাচ শেষে মনিকা চাকমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের নেক্সট প্ল্যানটা কি। তিনি বলেছিলেন যে আমরা আগামীবার এশিয়ান কাপে ভালো প্রস্তুতি নিয়ে একটা ভালো ফাইট দিতে চাই এবং ভালো রেজাল্ট এনে দিতে চাই। বাংলাদেশের পিটার বাটলার যেভাবে অল্প কয়েকদিনে টিমটিকে গুছিয়ে ইয়াং প্লেয়ারদের নিয়ে, সিনিয়রদের বাদ দিয়ে, কয়েকজন ডিসিপ্লিন ইস্যুতে থাকার কারণে তাদের বাদ দিয়ে ইয়াং প্লেয়ারদের নিয়ে যেভাবে টিমটি সাজিয়েছে, কম দিনের প্র্যাকটিসে কম সুযোগ সুবিধা পেয়ে যেভাবে টিমটিকে গুছিয়েছে, আপনার কি মনে হয় যে বাফুফের কাছ থেকে আরও যদি হেল্প পেত, তিনি আরও যদি ফ্যাসিলিটিস পেত, আর যদি প্রপার ইকুইপমেন্ট পেত, প্রপার সব রকম ফ্যাসিলিটিসের কথা যদি চিন্তা করি, তাহলে এই বাংলাদেশ টিমটিকে নিয়ে বাটলার কত দূর পর্যন্ত যেতে পারে বলে মনে হয়?
যেমনটা আমরা কিছুদিন আগে বলেছিলাম, আপনি যতটুকু দুনিয়া দেখেছেন আপনি কিন্তু ততদূর পর্যন্ত চিন্তা করতে পারবেন। বাটলার কিন্তু অনেক বড় লেভেলে খেলে আসছে, সে জানে আমি হচ্ছে কোন জায়গায় যেতে পারবো, কি কি করলে আমি যেতে পারবো সেই জায়গাগুলোতে, সে সেগুলো নিয়ে কাজ করেছে। যারা যারা তার এই মাইন্ডসেটের সাথে মিলেন তাদেরকে তিনি সরিয়ে দিয়েছেন, ডিসিপ্লিনড হইতে হবে। সো বাটলারের ক্ষেত্রে, বাটলার যেহেতু রেজাল্ট আনতেছে, আমার কাছে মনে হয় তাকে আসলে আরও বেশি ফ্যাসিলিটিস দেওয়া প্রয়োজন। রিগার্ডিং আমরা বলি, আমরা কিন্তু একদম কোনো ফ্যাসিলিটিসই আসলে দিতে পারি নাই। প্রস্তুতির কথা বলি, যাই বলি, আমার কাছে মনে হচ্ছে বড় ঘাটতি রয়ে গিয়েছে। ইনফ্যাক্ট কমেন্টেটরসরা বলতেছিল ইংলিশে, তারা কিন্তু হচ্ছে বলতেছিল বাংলাদেশ এই টিমটা অনেক বেশি পোটেনশিয়াল রাখে, নতুন ডেভেলপ করতেছে, তারা এই টিমটাকে নিয়ে অনেক বেশি ইমপ্রেসড। স্পেশালি আমার কাছে ভালো লাগতেছিল যে এই যে যারা হচ্ছে ইংলিশ কথা বলে এমন কমেন্টেটররা বাংলাদেশ ফুটবলকে নিয়ে এত বেশি প্রশংসা করছে, তার অনেক ভবিষ্যৎ দেখছে। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমরা জানি অনেক কিন্তু নড়বড়ে। এই জায়গাটা যদি আপনি প্রপারলি পানি না দেন, গাছটা কিন্তু বেশি দূর বড় হবে না। ছোট অবস্থায় গাছটা বেশ সুন্দরই রয়েছে, এখন পরিচর্যা করার কাজ হচ্ছে বাফুফের। সেটা তারা কতটুকু করবে আমি জানি না, এখন পর্যন্ত সেটা এনাফ না, বাট আমি চাবো তারা যেন হচ্ছে এই জায়গাটাতে ভালোভাবে ফোকাস দেয়। থ্যাংক ইউ ফাহিম আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। রাইট। এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশ। 3 ম্যাচের 3টিতেই তারা হারের মুখ দেখে, কিন্তু এতে লজ্জা পাওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই। কারণ একটি তারা খেলেছে চীনের বিপক্ষে, একটি খেলেছে উত্তর কোরিয়ার বিপক্ষে, যেই দুটি দল বিশ্বকাপে নিয়মিত খেলে, এবং এশিয়ান কাপের একটি হচ্ছে 9 বারের চ্যাম্পিয়ন, একটি হচ্ছে 3 বারের চ্যাম্পিয়ন, আর অন্যদিকে উজবেকিস্তান র্যাঙ্কিংয়ে 49তম দল। সব মিলে বাংলাদেশ এই বড় বড় টিমদের সাথে খেলা যে প্র্যাকটিস, সেটার হয়তো এই সূচনা এই টুর্নামেন্ট দিয়েই হলো, এবং ভবিষ্যতে আরও ভালো পারফরমেন্স দর্শকরা পাবে বলে আমরা আশা করি।